আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি ওরাকল বিসিএস টাঙ্গাইল শাখায়। সঙ্গে আছেন আমার অত্যন্ত প্রিয় স্টুডেন্ট জয়ন্ত বসাক। জয়ন্ত বসাকের কথা এত করে বলেছি, বহুবার বলেছি, আমি বলেছি না, ফেসবুকে লিখেছি। এই জয়ন্ত হচ্ছে আমাদের 40-এ শিক্ষা ক্যাডারে ছিল, শিক্ষা ক্যাডারে এবং 5ম স্থান করেছিল, রাইট? এবং সেই সাথে 41তমতে কর ক্যাডারে সুপারিশ প্রাপ্ত। তো ট্যাক্স ক্যাডার এত সুন্দর একটা লুক্রেটিভ ক্যাডার, তবুও জয়ন্ত সেখানে যেতে চায়নি। বহুবার আমি বলেছি এবং আমরা সবাই বলেছি। তো সম্প্রতি জয়ন্তর কাছে জানতে পেরেছি সে সিদ্ধান্ত নিয়েছে যে ট্যাক্স ক্যাডারে জয়েন করতে যাচ্ছে। তো তার আগেই যেহেতু 26 তারিখ আমাদের 46তম প্রিলি পরীক্ষা, সেই জন্য আমরা পরবর্তী যে রিটেন প্রস্তুতি কিভাবে নিবে একটা স্টুডেন্ট, সেই সম্পর্কে জানতে চাইবো এবং জয়ন্তের বাকিটা আসলে বলবে আজকে। ধন্যবাদ ম্যাডাম, এত সুন্দর করে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ওরাকল টাঙ্গাইল শাখাকে আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য। আমি 40তম বিসিএস এ শিক্ষা ক্যাডারে বর্তমানে কর্মরত আছি। এখন 41তম বিসিএস এ ট্যাক্সে জয়েন করব খুব শীঘ্রই। তো 2টি রিটেন দেওয়ার সৌভাগ্য হয়েছে আমার, এবং রিটেনের ক্ষেত্রে আমি টাঙ্গাইলের ওরাকল বিসিএস যে শাখাটি রয়েছে সেটি আমার পেছনে যে অবদান রেখেছেন তারা, সেটি অনস্বীকার্য। কারণ 40তম বিসিএস এ আমার ছিল প্রথম বিসিএস, এবং সেই বিসিএস এ আমি আসলে দিক নির্দেশনার জন্য প্রথম কিন্তু ওরাকলের সন্নিকটেই আসি। তো প্রথমতই 40তম বিসিএস এর যে রিটেন ক্লাসগুলো আমি করি এখানে, সেই ক্লাসগুলো আমাকে যথেষ্ট পরিমাণে উপকৃত করেছিল। প্রথমত যদি শুরু থেকে শুরু করি, যে আমি বিসিএস এর সিলেবাস সম্পর্কেও তেমন কিছু জানতাম না, বা বিসিএস পরীক্ষা দিব সেই চিন্তাও কখনো ছিল না। প্রিলি পাস করার পরে যখন 40তম বিসিএস এর রিটেন কোচিং করতে এলাম ওরাকলে, তখন আমি জানতে পারলাম যে বিসিএস কি, ক্যাডার কি, কিভাবে কি রকমে পড়লে ক্যাডার হওয়া সম্ভব, বা গাইডলাইনগুলো কি কি হতে পারে একজন শিক্ষক, সেগুলো সবই আমাদের প্রোভাইড করেছেন ক্লাসরুমে। জয়ন্ত, আমার এই মুহূর্তে আরেকটি প্রশ্ন জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে একজন স্টুডেন্ট যখন রিটেন প্রস্তুতি নিবে, সে যখন প্রস্তুতি নেওয়ার আগে কোচিং এ এসে রিটেন পরীক্ষাগুলো দিবে, এক্সামগুলোতে অংশগ্রহণ করবে, সেটার গুরুত্ব কতখানি? হ্যাঁ, যেহেতু রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি আমরা সবাই, সেক্ষেত্রে পরীক্ষা দেওয়ার একটা বিশেষ গুরুত্ব অবশ্যই রয়েছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা যখন প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি, তখন অনেকেই অনার্স মাস্টার্স পাস করে প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি। সেক্ষেত্রে আমরা হয়তো পড়ি অনেক কিছু প্রিলিমিনারির সময়, কিন্তু সেভাবে লেখা হয়ে ওঠে না। আর রিটেন যেহেতু খাতায় লিখেই পরীক্ষায় পাস করতে হবে, অনেক লেখা এবং প্রায় 900 নাম্বারের লেখা, এবং অনেক ঘন্টা, সম্ভবত কত ঘন্টা আমার ঠিক মনে পড়ছে না, অনেক ঘন্টা, কিছু ক্ষেত্রে 4 ঘন্টা, কিছু ক্ষেত্রে মানে 200 নম্বরের পরীক্ষাগুলোর ক্ষেত্রে 4 ঘন্টা, তারপর 100 নম্বরের পরীক্ষাগুলোর ক্ষেত্রে 3 ঘন্টা, এই ধরনের অনেকগুলো পরীক্ষা টানা দিয়ে যেতে হয়। এই ক্ষেত্রে লেখার প্র্যাকটিসটা থাকা জরুরি, এবং সেই প্র্যাকটিসটার জন্য কিন্তু কোচিং এ যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষাগুলো অবশ্যই একজন শিক্ষার্থীর অত্যন্ত জরুরি। কারণ আমরা এখন কিন্তু ক্লাস টেস্টও হয়, প্রতিদিন ক্লাস টেস্ট হয় রিটেনে, সেখানেও স্টুডেন্টরা প্রতিদিন লিখছে, এবং পরবর্তীতে সাবজেক্ট টেস্টগুলোতে প্রায় 2 ঘন্টা ব্যাপী লিখছে, এবং সাবজেক্ট ফাইনাল যখন যাচ্ছে মডেল টেস্টে, তখন প্রায় 4 ঘন্টা ব্যাপী লিখছে। আচ্ছা, আমাকে আরেকটা বিষয় বলো, প্রত্যেকটা বিষয় ধরে যখন পড়বে লিখিত ক্ষেত্রে, সেক্ষেত্রে কোনটা কেমন ফোকাস দিতে পারে? ধন্যবাদ। প্রথমে যদি বাংলার কথা বলি, বাংলায় যেহেতু সাহিত্য অংশ থেকে প্রশ্ন আসে, সাহিত্য অংশের প্রশ্নের উত্তর দিতে গেলে সাহিত্য সম্পর্কে একটা বিস্তারিত বা বিস্তৃত জ্ঞান থাকা প্রয়োজন হয়। কারণ অনেক সময় রিটেন পরীক্ষায় সাহিত্য রিলেটেড প্রশ্নগুলোর আনসার দেওয়া খুব কঠিন হয়ে যায় যদি কমন না হয়।
কারণ এই ক্ষেত্রে বানিয়ে রাখার মতো কিছুই নেই। যদি সে ওই বইটি সম্পর্কে বা ওই যে নির্দিষ্ট সাহিত্যকর্ম সম্পর্কে কিছু বলতে বলা হয়েছে সেটা যদি পড়া না থাকে তাহলে বানিয়ে রাখার কোনো স্কোপই নেই। সেক্ষেত্রে আমার যেটি মনে হয় যে প্রিলিমিনারিতে যদি একজন শিক্ষার্থীর খুব ভালো বেসিক তৈরি হয় বাংলা সাহিত্যের প্রতি, তো এই সাহিত্যগুলোই কিন্তু বা এই প্রিলিমিনারির যে জ্ঞানটা সেটাই কিন্তু সে রিটেনে কাজে লাগবে। কারণ ঘুরে ফিরে সেই একই জিনিস শুধু একটু বিস্তারিত ভাবে করতে হয়। তাই এটা বাংলা সাহিত্য যখন পড়া শুরু করবে একজন শিক্ষার্থী, তখন অবশ্যই তাকে ওই গভীরে গিয়ে পড়তে হবে। বিশেষ করে একটা চরিত্র নিয়ে যখন বর্ণনা করতে বলবে, একটা উপন্যাসের যে কোনো একটা চরিত্র বর্ণনা চাইতে পারে, সেক্ষেত্রে কিন্তু ওই চরিত্র কি করেছে সেগুলো বলার দরকার নেই, বরং চরিত্রটার বৈশিষ্ট্য কি ছিল বা উপন্যাসে ওই চরিত্রটার প্রয়োজনীয়তা কি ছিল, এই বিষয়গুলো ফোকাস করা উচিত। এছাড়া বাংলায় আর যেটি আসে ব্যাকরণ অংশটা, ব্যাকরণ অংশে যেহেতু প্রিলিমিনারিতে আমরা পড়ে এসেছি একই জিনিস, সেগুলি বিস্তারিত লিখতে হবে। কিন্তু যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে ধরা যাক যদি বাংলা বানান নিয়ে কিছু লিখতে বলা হয়, তাহলে অপ্রাসঙ্গিক কিছু না লিখে সরাসরি যেটি চেয়েছে প্রশ্নে সেটির উত্তর দেওয়াই ভালো। এবং সেটা যদি পয়েন্ট আকারে লিখে তৈরি করা যায় উত্তরটা, তাহলে মনে হয় যে পরীক্ষক থাকবেন তার সেটা দৃষ্টি আকর্ষণ। আর আমার আরেকটা বিষয় জানার খুব ইচ্ছা, তুমি ইংরেজির স্টুডেন্ট ছিলে, ইংরেজির শিক্ষা ক্যাডারে এখন কর্মরত রয়েছে এবং ইংরেজি তোমার সারাজীবনের পড়াশোনার একটা পার্ট ছিল। এবং মজার বিষয় তো আমার জানার মতে তোমার বাবাও একজন ইংরেজি শিক্ষক ছিলেন, তো ইংরেজি নিয়ে আসলে লিখিত অংশে কি কোন অংশটা পড়বে, এটা আমার একটু ফোকাস করা। ইংরেজির ক্ষেত্রে প্রিলিমিনারির সাথে রিটেনের ইংরেজি যে জায়গাটায় মিলে সেটা হচ্ছে গ্রামার। তো গ্রামার অংশটা প্রিলিমিনারিতে যদি একজন শিক্ষার্থী ভালো করে পড়েন সেটা রিটেনের তাকে কাজে দিবে। আর এছাড়া শুরুতে আসে একটি কম্প্রিহেনশন এবং সেখান থেকে প্রশ্নের উত্তর দিতে হয়, তারপর সামারি লিখতে হয় এবং একটা চিঠিও লিখতে হয়, যেটা আমরা অনেক প্র্যাকটিস করি একটা স্টুডেন্ট। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে হয় কি, যার ভোকাবুলারি অনেক বেশি স্ট্রং, অনেক বেশি পড়াশোনা আছে ইংরেজিতে, সে খুব ভালো আনসার করতে পারে। কিন্তু যাদের ইংরেজির ক্ষেত্রে একটু দুর্বলতা আছে তাদের কিন্তু এইসব জায়গায় প্রশ্নের আনসার দেওয়াটা কঠিন হয়ে যায়। এই জন্য আমরা কিন্তু প্রিলিত ভোকাবুলারির দিকে স্টুডেন্টদের ফোকাসটা অনেক দিতে বলি, যে ভোকাবুলারি পরবর্তীতে অনেক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কোচিং এ যে পরীক্ষাগুলো হয় সেগুলোর মাধ্যমে কিন্তু প্র্যাকটিসটা হয়ে যায়। যে একটা প্রশ্ন আসলে আমাদের একটা টেন্ডেন্সি আছে, সেটা হচ্ছে যে প্রশ্ন যেটা আসবে ইংরেজিতে সেটা প্যাসেজ থেকে হুবহু তুলে দেওয়া। এটা ছোটদের ক্ষেত্রেও আমি দেখেছি, কলেজ পর্যায়ে যখন পড়াচ্ছি এখন তাদের ওই প্রবণতা, এবং বিসিএস পরীক্ষার্থী যারা রিটেন তারাও অনেক সময় এই কাজটি করে ফেলে। তো এই কাজ যদি করি আমরা, যে প্রশ্ন যা চেয়েছে সেইটা আমি নিজের ভাষায় না লিখে যদি প্যাসেজ থেকে হুবহু তুলে দিই, তাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। একদম নিজের ভাষায় লিখতে হবে এবং স্পেলিং মিস্টেক থাকা যাবে না, গ্রামাটিক্যাল কোন ভুল থাকা যাবে না, সেন্টেন্সের গঠনটা যেন ঠিক থাকে এবং সাবলীল ভাষায় যেন লিখতে পারে, এই বিষয়টার দিকে ফোকাস বেশি। আমরা বাংলা ইংরেজি মোটামুটি আলোচনা করলাম। পরবর্তীতে আমার মনে হয় রিটেনের যে ফোকাসের বিষয়গুলো থাকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক, এটা খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আন্তর্জাতিকে প্রচুর লিখতে হয়, তো সেক্ষেত্রে বাংলাদেশে কোন অংশটা একটা স্টুডেন্টের পড়ার বিষয় রয়েছে? বাংলাদেশে ঢোকার আগে ম্যাডাম আমি আরেকটু বলতে চাই ইংরেজি সম্পর্কে। সেটি হচ্ছে ইংরেজিতে যে ট্রান্সলেশন আসে 25 নাম্বারের বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা, এটাই অনেকেরই দুর্বলতা। ট্রান্সলেশন রিট্রান্সলেশন, হ্যাঁ। তো এখানেও প্র্যাকটিসই মূল মন্ত্র। প্র্যাকটিস করে যেতে হবে, বিশেষ করে যদি পত্রিকা ডেইলি স্টার অনেক করতে পারেন, প্রথম আলো করতে পারেন, সেগুলো থেকে প্র্যাকটিস করা যেতে পারে ট্রান্সলেশনের ক্ষেত্রে, সম্পাদকীয়গুলো। আর এছাড়া কোচিং এ আমি দেখেছি সুমন স্যার যখন পড়ান, আমি সুমন স্যারের ট্রান্সলেশনের ক্লাস করেছি, তো উনি খুব সুন্দর ভেঙে ভেঙে ট্রান্সলেশনগুলো বুঝিয়ে দেন। কারণ বাক্যগুলো অনেক বড় থাকে ইংরেজি, সেগুলোকে ভেঙে ভেঙে কিভাবে একটা সুন্দর বাংলা বাক্যে রূপান্তরিত করা যায় বা বাংলাটাকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করা যায়,
সেটা স্যার খুব সুন্দর করে বুঝিয়েছেন আমাদের, আমি আমার ক্লাসে পেয়েছি আর কি। আচ্ছা। তো এই বিষয়গুলো যদি একটু মাথায় রাখা যায় এবং নিয়মিত প্র্যাকটিস করা যায় তাহলে সে ভালো করবে, ট্রান্সলেশনে ভালো হবে। আচ্ছা, তাহলে এবার আমরা বাংলাদেশ আন্তর্জাতিকে আসতে পারি। এক্ষেত্রেও একটা স্টুডেন্ট আমার মনে হয় যে বাংলাদেশ আন্তর্জাতিকে কোন অংশটা তারা করবে। আমার যেটা আমি দেখেছি বাংলাদেশেও সেম, আমরা প্রিলির সাথে যে অংশটুকু রিটেনে সম্পৃক্ত সেই সবগুলোই প্রায় কিন্তু ডিটেলসে পড়ার সুযোগ আছে এখানে। বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে যেটি সমস্যা হয় সেটি হচ্ছে প্রশ্ন কমন থাকে। সবাই আমরা জানি যে সংবিধান থেকে প্রশ্ন আসবে, মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবে, বাংলাদেশ সরকারের বর্তমান কার্যাবলী নিয়ে প্রশ্ন আসবে ইত্যাদি, বা হচ্ছে বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক কেমন বহির্বিশ্বের অন্যান্য দেশগুলোর সাথে, এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকবারই প্রশ্ন হয় এবং এগুলো আমরা জানি যে আসবে। কিন্তু সমস্যা হয় হচ্ছে কোথায়, যখন আমরা সময়ের সাথে পেরে উঠি না। মানে 4 ঘন্টায় এই 200 নম্বরের প্রশ্নের উত্তর পুরাটা দিয়ে আসাটাই হচ্ছে একটা যুক্তি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে মূল ফোকাসটা থাকতে হবে যে আমি 200 নম্বরই প্রশ্নের উত্তর দিব, এবং প্রশ্ন অনেকে আছে যে প্রশ্নের উত্তরটা ভালো পারি সেটা অনেকক্ষণ সময় ধরে খুব যত্ন করে দেখি, এবং যেটা পারি না সেটাই খুব একটা গুরুত্ব দিই না। কিন্তু আমাদের রিটেনের ক্ষেত্রে যেহেতু 200 নাম্বারই কভার করতে হবে, তাই সবগুলো প্রশ্নের ক্ষেত্রে সমান গুরুত্ব এবং লিখিত নাম্বার বেশি পেতে হবে। কারণ লিখিততে পাস করা সহজ, কিন্তু নাম্বার বেশি না আসলে ভালো ক্যাডার পাওয়া সম্ভব না। সেজন্য প্র্যাকটিস করতে হবে। এবং সেক্ষেত্রে আন্তর্জাতিকও সেম ঘটনাই, তাই না? সেম লিখতে হবে, প্রচুর লিখতে হবে। এবং ক্লাসগুলো আশা করি ক্লাসগুলো করতে হবে। কারণ আমি একটা ক্লাসের এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমার স্যারের নাম ঠিক মনে নেই, ওরা কলেজ স্যারই ছিলেন তিনি, বাংলাদেশ বিষয়াবলী ক্লাস। তো উনি আমাকে মানে ছাত্রছাত্রীদের বলছিলেন যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিষয়ে লেখা, এবং সময় দিয়েছিলেন 5 মিনিট। আচ্ছা আচ্ছা। মানে হঠাৎ করে ক্লাসে এসে কিছু আগের দিন করিয়েছিলেন, আমাদের বলেননি যে এই ধরনের কোনো টেস্ট হতে পারে, সাডেন টেস্টের মতো উনি এসে বললেন যে বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে বলো, লিখো। আচ্ছা। তো উনি সাডেনলি ক্লাসে এসে জিজ্ঞাসা, তো সাডেনলি একদিন স্যার এসে বললেন যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে লেখো, এবং সময় দিলেন 5 মিনিট। তো আমরা যতদূর যেটুকু জ্ঞান ছিল আমাদের, যে বাংলাদেশের কোন দিকে ভারত, কোন দিকে মিয়ানমার, কোথায় বঙ্গোপসাগর ইত্যাদি বিষয়গুলো লেখার চেষ্টা করলাম, কিন্তু সবই তো ওই 5 মিনিটে লিখে মানে পারা সম্ভব না, সেটা কখনো মূল কনসেপ্টটা আসে না। তো এরকম যদি একটা রিটেনে প্রশ্ন আসে, সেটার নাম্বার থাকবে 5। এখন 5 নাম্বারে সর্বোচ্চ নাম্বার যদি পেতে চাই, সেক্ষেত্রে স্যারই আমাদের বললেন যে তুমি যদি এই কথাগুলো বাংলা ভাষায় না লিখে একটা ম্যাপ আঁকতা, মানে মানচিত্র আঁকা যেত, বাংলাদেশের মানচিত্র আঁকানো যেত এই ক্ষেত্রে, এবং বাংলাদেশের উত্তরে কি, দক্ষিণে কি, পশ্চিমে কি, এই বিষয়গুলো যদি তুলে ধরা যেত, তাহলে কিন্তু সেটা বাংলায় লেখার পিকচার আকারে ফোকাস হয়ে যেত, বাংলায় লেখার প্রয়োজন হতো না এবং সময় নষ্ট, ডিটেইলসে লিখতে হতো। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে 5 নাম্বারের জন্য 5 মিনিটে কতটুকু ফোকাস করতে পারবে, এটা কিন্তু মানে সময়ের সাথে তাল মিলিয়ে লেখা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় আমরা দেখেছি বিজ্ঞান, আমাদের সাথে আরেকটা বিষয় বিজ্ঞান এবং গণিত খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয়। তো বিজ্ঞানের ক্ষেত্রে স্টুডেন্ট কি করবে, পড়াশোনার কোন বিষয়টা বেশি ফোকাস দেবে? বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞান যেহেতু যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন তাদের জন্য এটা সহজ, কিন্তু যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের জন্য একটু কঠিন, কষ্ট হয়। সেক্ষেত্রে কারণ ফিজিক্স, কেমিস্ট্রি মোটামুটি সব পড়তে হয়, হ্যাঁ বায়োলজি সবই পড়তে হয়। আবার অন্যদিকে আমরা দেখেছি যে ট্রিপলির একটা অংশ, আইসিটির একটা অংশ, মানে প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা করে ফোকাস করতে হয়। তো এই ক্ষেত্রে কোচিং এর ক্লাসগুলো ফলো করতে হবে, কারণ যেহেতু এটাও সেই একই কথা যে
না জেনে এখানে বানিয়ে লেখা যাবে না, একদম সলিড অংশটুকু লিখতে হবে। আর সেক্ষেত্রে আমাদের বিজ্ঞানের ওরাকলে সবসময় বিজ্ঞানের বই ভালো, টিচার ভালো, সবই মানে সব ফোকাস গুলোই আসে ভালো। আমাদের ক্লাসরুমের টিচাররা সুন্দর করে মানে ক্যাডার শিক্ষক সুন্দর করে এই বিষয়টা প্রেজেন্ট করেন। আচ্ছা, যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে গণিত। গণিত নিয়ে কিছু বলার আছে কি তোমার? হ্যাঁ, গণিতের মূল বিষয় তো প্র্যাকটিস, সেজন্য বেশি বেশি পরীক্ষা দিতে হবে। কোচিং এ আমি ওরাকলে যখন পরীক্ষা দিয়েছি বারবার গণিত পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করেছি এবং সেখানে যে প্র্যাকটিসটা হতো, জেনারেলি বাসায় বসে প্র্যাকটিস করা আর পরীক্ষার হলে প্র্যাকটিস করা দুটার মধ্যে পার্থক্য আছে। বাসায় যে অঙ্কটা ইজিলি করে ফেলা যায়, পরীক্ষার হলে মাথায় হয়তো সেই সময় ওইভাবে ক্যাচ করে না। তাই গণিতের ক্ষেত্রে পরীক্ষা দেওয়াটা, কোচিং এ পরীক্ষা দেওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং গণিতের মজার একটা পার্ট হচ্ছে মানসিক দক্ষতা। মানসিক দক্ষতা একই সাথে গণিতে দেখা যাচ্ছে লিখিত ক্ষেত্রে 50 মার্ক, প্রিলির ক্ষেত্রে সেম, প্রত্যেকটা জায়গায় আসছে। তো একটা স্টুডেন্ট লিখবে। তো সর্বশেষ স্টুডেন্টের উদ্দেশ্যে আর কিছু বলার আছে কি? সর্বশেষ যেটা বলতে চাই যে প্রিলিমিনারি হচ্ছে বিসিএস এর জার্নিতে ঢোকার একটা টিকেট মাত্র। এরপরে রিটেন এবং ভাইবা। রিটেনের মাধ্যমে কিন্তু নির্ধারিত হয় যে কোন ক্যাডার পাবেন, কিন্তু বড় কথা যে আপনি কতটা এগিয়ে থাকেন। এরপর ভাইবা তো অনেক ক্ষেত্রে ভাগ্যের উপর নির্ভরশীল। তাই রিটেনে যত বেশি নাম্বার এগিয়ে রাখা যায়, ভাইভাটাও দেখা যায় যে তত ভালো হয়। কারণ রিটেনের প্রস্তুতি যদি ভালো হয়, পরীক্ষা যদি ভালো হয়, সেই মানসিক কনফিডেন্সটা কিন্তু ভাইভাতেও কাজ করে। তো এই ক্ষেত্রে রিটেনের প্রতি সবচেয়ে বেশি ফোকাস, বিশেষ করে একটা স্টুডেন্ট প্রিলির একটা অংশ কমপ্লিট হয়ে গেলেই সে রিটেনে তখন জার্নিটা। হ্যাঁ, প্রিলির পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর 2-1 দিন একটু রেস্ট নিয়ে আমার মনে হয় রিটেনের জন্য পড়াশোনা শুরু করে। এবং জয়ন্ত, আমি আসলে জানতে চাচ্ছি যে যেমন 46তম পরীক্ষা যারা প্রিলি পরীক্ষা দিবে আর কি, প্রিলি পরীক্ষায় অনেক সময় অনেকে ওয়েট করে যে কাট মার্ক 120, 25, 30 এরকম হবে, তখন তারা হচ্ছে সিলেক্ট হয়ে রিটার্ন করবে। আসলে বিষয়টা কি আমি একটু জানতে চাচ্ছি, প্রিলি কত কাট মার্ক হলে তারা রিটার্ন প্রস্তুতি শুরু করতে পারে? জি, প্রত্যেকবারই দেখা যায় যে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, তো প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাওয়ার পরই স্টুডেন্ট বা পরীক্ষার্থী যারা আছে, চাকরি প্রার্থী, তারা সবাই এই কাটমার্ক কত হবে এটা নিয়ে গবেষণা শুরু করে দেয়। তো এছাড়া ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, তারাও বিভিন্ন প্রেডিকশন নিয়ে এবং অনেকে ওয়েট করে রেজাল্টের জন্য, ওয়েট করে। কিন্তু এটা কি আসলে মানে সিদ্ধান্তটা কি ঠিক, নাকি প্রিলির সাথে যাদের মোটামুটি প্রিপারেশন ভালো তারা রিটেন শুরু করতে পারে? হ্যাঁ, প্রিলির রেজাল্ট যেহেতু 1 মাস পরে দেয়, তো 1 মাস অনিশ্চয়তার মধ্যে বসে থাকার চেয়ে আমার মনে হয় রিটেন এবং প্রিলিমিনারিতে যে বিষয়গুলো কমন, সেই বিষয়গুলো নিয়ে এগিয়ে যাওয়া। যেমন প্রিলিমিনারিতেও বাংলা সাহিত্য আছে, তারপর রিটেনেও বাংলা সাহিত্য আছে, প্রিলিমিনারিতেও বাংলা গ্রামার আছে, রিটেনেও বাংলা গ্রামার আছে। ইংলিশের ক্ষেত্রে ইংলিশ লিটারেচারটা রিটেনে নেই, প্রিলিতে আছে। তাই প্রিলি পরীক্ষার পর ইংলিশ লিটারেচারটা আছে, ওইটা একটু কম ফোকাস করে, গ্রামারটা একটু বেশি ফোকাস করে করা উচিত। আর ম্যাথের কথা যদি বলি, ম্যাথের ক্ষেত্রে দেখা যায় যে ম্যাথটা যদি প্রিলিমিনারিতে অনেক ভালো করে কেউ প্রিপারেশন নেয়, সেটা কিন্তু রিটেনে অনেক বেশি কাজে লাগে। যেমন মানসিক দক্ষতা বিশাল একটা অংশ কিন্তু আছে। তারপর বাংলাদেশ আন্তর্জাতিক সেম ঘটনা, তাই না? বাংলাদেশ আন্তর্জাতিক সেম ঘটনা। হ্যাঁ, তবে প্রিলিমিনারিতে যেরকম বাংলাদেশ বিষয়গুলিতে মুক্তিযুদ্ধ, সংবিধান বিষয়গুলো পড়তে হয়, রিটেনেও কিন্তু একই রকম ঘটনা এবং এই বিষয়গুলো ডিটেইলসে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে মানে সাথে সাথে একটা স্টুডেন্ট, প্রিলির স্টুডেন্ট যদি প্রিলির আমার মনে হয় যে কাটমার্ক 100ই হোক না কেন, কিন্তু সে রিটেন ফোকাস করে, তখন দেখা যায় যে প্রিলির প্রস্তুতি ধরে রিটেনটা প্রস্তুতি নিলে প্রিলি এবং রিটেন দুটোর প্রস্তুতি সমন্বয় করে একটা ভালো প্রস্তুতি হয় এবং পরবর্তীতে প্রিলি পরীক্ষার আগে সে আবার প্রিলির প্রস্তুতি নিতে পারে। মাঝখানে রিটেনটা যদি সে টিকে যায় তাহলে তো খুবই ভালো। আর যদি কোনো কারণে দুর্ভাগ্যবশত টিকতে না পারে, সেক্ষেত্রেও কিন্তু আশাহত হওয়ার কোনো কারণ নেই। কারণ এই যে একটা মাস সে পড়লো, সেটা কিন্তু তার রিটেনের জন্য কাজে দিবে ভবিষ্যতে এবং প্রিলির জন্য তো অবশ্যই। আচ্ছা, আমি আরেকটা জিনিস শর্ট করে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে তুমি আমাদের খুব কাছের স্টুডেন্ট ছিলে, জয়ন্তকে চেনে না এমন কেউ নেই আমাদের টাঙ্গাইলে। বিশেষ করে যেটা জানতে চাচ্ছি যে জয়ন্ত, তুমি আমাদের ওরাকল বিশেষ টাঙ্গাইল শাখার রিটেন সার্ভিস সম্পর্কে কিছু বলবে?
ম্যাম একটু স্টার্ট করি। এখন জয়ন্ত আমার যেটা বলার আসলে, তো তুমি হচ্ছে আমাদের হচ্ছে রিটার্ন বাসের একদম রেগুলার স্টুডেন্ট ছিলে। রিটার্ন বাসে আমাদের A to Z সমস্ত সার্ভিস সম্পর্কে তোমার একটা ভালো ধারণা আছে। তো আমি জানতে চাচ্ছি যে আমাদের এখানে ওরাকল বিসিএসে লিখিত পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে তোমার কিছু বলার থাকে। ধন্যবাদ ম্যাডাম। আমি এখানে মূলত রিটেনে কোচিং করেছি, তো রিটেন সম্পর্কে আমি হয়তো ভালো বলতে পারি না। এখানে প্রথমেই দিন স্বীকার করতে হয় আসলে আমাদের রিটেনের সময় যে শিক্ষকবৃন্দ ওরাকলে ছিলেন তাদের কাছে আমি চিরঋণী। কারণ ওই যে আগে বললাম যে বিসিএস সম্পর্কে তেমন একটা ধারণা ছিল না আমার। প্রিলিমিনারি ঝোঁকের মাথায় দেওয়া সেটা হয়ে গেছে। এরপরে রিটেনের জন্য যখন আমি ওরাকলে এসে ভর্তি হই তখনই সব সিলেবাস সম্পর্কে ধারণা হয়। তোমাকে প্রথম দেখায় কিন্তু আমার মনে হয়েছিল তুমি ক্যাডার হবে। জি, আপনি বারবারই বলেছেন, যতবার দেখা হয়েছে ততবারই বলেছেন। এটা আসলে আমার জন্য একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে যে সবাই যখন এত করে চাইছে নিশ্চয়ই আমাকে আরো বেশি চেষ্টা করতে হবে। তো যেটা বলছিলাম, এখানে রিটেনের সার্ভিসের প্রসঙ্গে যদি বলি, ক্লাস যেগুলো হয়, বাংলা ক্লাসের কথা আমার মনে আছে, ইংলিশ ক্লাসগুলোর কথা মনে আছে আমার সুমন স্যারের, বিজ্ঞানের ক্লাসগুলো মনে আছে। বিজ্ঞান নিয়ে অনেকের ভীতি থাকে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, কিন্তু আমি ওরাকলের বিজ্ঞানের ক্লাস করে খুবই মানে কি বলবো বুঝতে পেরেছি বিষয়গুলো। আমি বিজ্ঞানেরই ছাত্র ছিলাম, কিন্তু পরবর্তীতে ইংলিশে পড়াশোনা করেছি। কিন্তু আবার যখন সেই বিজ্ঞান পড়তে গিয়েছি, বিজ্ঞান পড়ার যে উৎসাহটা সেটা কিন্তু ওরাকলের স্যার যারা ছিলেন বিজ্ঞান বিষয়ক তারা আমার মধ্যে জানিয়ে দিয়েছিলেন। তুমি ভর্তির সময় বলেছিলে যে বিজ্ঞান নিয়ে আমার একটু দুর্বলতা আছে। জি জি, তো সেই দুর্বলতাগুলো মোটামুটি কাটিয়ে উঠতে পেরেছিলাম ওরাকলের স্যারদের। তবে তোমার পরীক্ষার খাতাগুলো আমরা যখন দেখি তখনই প্রত্যেক স্যারই কমেন্ট করেছিল যে এটা কার খাতা। হ্যাঁ, যখন আমি বললাম জয়ন্ত বসাক আমার প্রিয় একটি স্টুডেন্ট, আমাদের অবিডিয়েন্ট স্টুডেন্ট, তখন সবাই বলেছিল যে নিঃসন্দেহ ক্যাডার হবে। তো যাই হোক, মানে প্রথমবারেই তুমি সাকসেস এবং দ্বিতীয়বার তুমি যখন ট্যাক্স ক্যাডারে হলে সত্যিকার অর্থে অনেক খুশি হয়েছিলাম সেদিন, খুব ভালো লেগেছে। এবং এখন পর্যন্ত আমার মনে হয় যে একই সাথে যেমন মেধা এবং একজন স্টুডেন্টের অবিডিয়েন্ট থাকা এটা খুব জরুরি আসলে। তো যাই হোক, তুমি অনেকক্ষণ আমাদের সময় দিয়েছো, আমাদের সাথে থেকেছো, সামনে জয়েন করতে যাচ্ছ, তোমার জন্য অনেক বেশি শুভকামনা এবং আশা করি তোমার আজকের আলোচনায় প্রিভির যারা পরীক্ষার্থী তারা পরবর্তীতে রিটেন প্রস্তুতির বিষয়ে একটা সম্যক ধারণা পাবে। ধন্যবাদ জয়ন্ত কুমারকে, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এ পর্যন্ত থাকার জন্য।